Hello everyone. So today's class is about Newton's laws of motion. This is also a very important chapter in your wireless operator syllabus. Okay. So wireless operator মেন্স এক্সামে নিউটনস লজ অফ মোশন থেকে দেখো ইনার্সিয়ার কনসেপ্টটা খুব জরুরি। এখান থেকে প্রিলিমসে একটা কোশ্চেন এসেছিলো, তোমরা জানো যে ইনার্সিয়ার ক্ষেত্রে কী জিজ্ঞাসা করেছিল। তো ইনার্সিয়া দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনার্সিয়া বলতে জাড়তা, ঠিক আছে। এবার জাড়তা স্থিতিজাড্য মানে স্থিতিজাড্য, আর একটা হচ্ছে গতিজাড্য। মানে কী হয়ে থাকে যে আমরা দেখে থাকি যে যখন একটা মুভিং বডি মানে মশানে রয়েছে, সেটা নিজে থেকে কখনো স্থির অবস্থায় যাবে না আনটিল কি করা হয়, অপোজিটে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ওর একটা গতীয় ধর্ম, তাই তো, সেটাই হচ্ছে গতিজাড্য। আর একটা স্থিতিজাড্যর ক্ষেত্রে কি হয় যে কোনো একটা স্থির বস্তু ততক্ষণ স্থির থাকবে যতক্ষণ না কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে ওর স্থিতা অবস্থাটা চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তো সেটা হলো স্থিতিজাড্য। তো দুই ধরনের ইনার্সিয়া হয়ে থাকে। বাসে আমরা বসে থাকার সময় মানে স্থির বাসে বসে থাকার সময় যখন বাসটা স্টার্ট করে তখন আমরা কি হয়, পেছনের দিকে ঝুঁকে পড়ি, কারণ হচ্ছে আমাদের উপরের অংশটা পেছনের দিকেই থেকে যেতে চাই, মানে আগে যেই অবস্থায় ছিল, ঠিক আছে। কিন্তু পাটা হচ্ছে বাসের সাথে সাথে চলতে চলতে শুরু করে, তাই তো। তো এইটা হচ্ছে ইনার্সিয়া। তো এখান থেকে একটা অ্যাকচুয়ালি নিউটনের ফার্স্ট ল থেকে এটা কনক্লুশন আসছে। কারণ নিউটনের ফার্স্ট লতে বলা হয় কী হয়ে থাকে যে আমরা যখন বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করে থাকি, তবে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে কথাটা জরুরি, সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে, মানে সমবেগ অবস্থা, ঠিক আছে। সেটা স্থির অবস্থাতে বেগ শূন্য, সমবেগ মানে হচ্ছে বেগ কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট কতক্ষণ থাকবে, যতক্ষণ না ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। মানে ফোর্স এমন একটা জিনিস যেটা কি করতে পারে, বেগের পরিবর্তন করতে পারে, বেগ বৃদ্ধি করতে পারে অথবা বেগ হ্রাস করতে পারে। যখন বেগ বৃদ্ধি করবে তখন সেটা কি হবে, অ্যাক্সিলারেশন। আর বেগ যখন হ্রাস করবে তখন সেটা কি হবে, রিটার্ডেশন। ওকে। তো বেগ বৃদ্ধি করা এবং বেগ হ্রাস দুটোই করতে পারে, সেটা হচ্ছে ফোর্স। এবার বেগ বৃদ্ধি কখন হয়, যখন হচ্ছে ফোর্সটা যেদিকে হচ্ছে সেদিকে মশান হবে, সেটা হচ্ছে বেগ বৃদ্ধি হবে। এবার তার অপোজিট দিকে, মানে আমরা একটা সাইকেল চালাচ্ছি আমরা, ধরো এবার সাইকেল চালার সময় আমরা ব্রেক কষলাম, ব্রেক কষে কী করা হয়, বাধা দেওয়া হচ্ছে, যে মশানের দিকটা ছিল সেই তার এগেনস্টে অপোজিট দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ফলে কি হচ্ছে, বেগটা ধীরে ধীরে রিটার্ডেড হচ্ছে, কমে যাচ্ছে, সেইটা হচ্ছে রিটার্ডেশন। ওকে। তাহলে গেল ইনার্শিয়া কনসেপ্ট, গেল অ্যাক্সিলারেশন আর একটা হচ্ছে রিটার্ডেশন, দুটো কনসেপ্ট হলো। আর একটা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখার বিষয়, যেটা হচ্ছে যে কী হয়ে থাকে, ফোর্স ইজিক্যালস টু হচ্ছে বেগ পরিবর্তনের হার, ঠিক আছে। বেগ পরিবর্তনের হারকে কী বলা হয় থাকে, অ্যাক্সিলারেশন। নট অনলি অ্যাক্সিলারেশন, ইট কুড বি রিটার্ডেশন অলসো, রাইট। যদি বেগ পরিবর্তনের হার বলেছি, আমি বৃদ্ধি বলিনি, বৃদ্ধি বললে তখন অ্যাক্সিলারেশন, আর যদি হ্রাস বলি তখন হচ্ছে রিটার্ডেশন। ওকে। তো দেখো এইবারে কী হচ্ছে যে এইটা সমানুপাতিক, মানে হচ্ছে ফোর্স যত বেশি অ্যাপ্লাই করব তত হচ্ছে বেগ বৃদ্ধির হারটা বেশি হবে, অথবা বেগ হ্রাসের হারটাও বেশি হবে, ঠিক আছে। তাহলে ফোর্স হচ্ছে প্রপোর্শনাল রিলেশনশিপ উইথ হচ্ছে ভেলোসিটি চেঞ্জ, রেট অফ ভেলোসিটি চেঞ্জ। ওকে। নেক্সট ওয়ান হচ্ছে সেই কনক্লুশন, মানে সেই রেট, নিউটনের সেকেন্ড ল, যেটা বললাম যে হচ্ছে ফোর্স হচ্ছে সমানুপাতিক কার সাথে, অ্যাক্সিলারেশনের সাথে, তাই তো। মানে যত বেশি ফোর্স অ্যাপ্লাই হবে তত বেগের পরিবর্তন বেশি হবে। এই ব্যাপারটাই হচ্ছে কোথা থেকে আসে, নিউটনের সেকেন্ড ল। সো নিউটনের সেকেন্ড ল সেটাই বলছে যে বেগ পরিবর্তনের হারটা অ্যাপ্লাইড ফোর্সের সাথে সমানুপাতিক সম্পর্ক। ওকে। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, খুবই কমন ইকুয়েশন, সেটা হচ্ছে এফ ইজিক্যালস টু এম এ, যেখানে ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, আর এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট। ওকে। আর অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ। এটা রিটার্ডেশনও হতে পারে, ধরলাম এ রিটার্ডেশন, তখনও আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে ফোর্স যতটা অ্যাপ্লাই করছি, যদি একটা নির্দিষ্ট ভরের কোনো বস্তুর ক্ষেত্রে আমরা আলোচনা করি, তাহলে যত ফোর্স বেশি অ্যাপ্লাই করবো তত বেগের পরিবর্তন বেশি হবে, ঠিক আছে। ওকে। চলো, এটা তোমরা কমন অবশ্যই জানো, তাও একটু রিভাইজ করে দিলাম, ঠিক আছে। চলো পরেরগুলো দেখি। এইখানে দেখো, এই ফিগারটাতে দেখো তোমরা, এই ফিগারটাতে কি হচ্ছে, দেখো কতগুলো কন্ডিশন দিয়েছে, মানে একটা অবজেক্ট রাখা আছে একটা মেঝের উপরে, ধরো তাহলে মেঝের উপরে অবজেক্ট যখন রাখা আছে, তার যেটা একটা ওয়েট আছে, ওয়েট হচ্ছে mg, মানে ভর ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা হচ্ছে জি। তো এম ইন্টু জি, এই বলটা কোন দিকে কাজ করছে, ওয়েটটা কাজ করছে নিচের দিকে অলওয়েজ, মানে সেন্টার অফ আর্থ, সেটা হচ্ছে টানছে মানে অবজেক্টটাকে, সেই জন্যে ওয়েটটা হচ্ছে ওই দিকে। এবার গেল ওয়েট,
এইবারে আর একটা কী হচ্ছে, তার এগেনস্টে একটা হচ্ছে রিয়াকশান হয়, যেটা নিউটনসের থার্ড ল থেকে জানি, এভরি অ্যাকশান হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, তাই তো। তো এমজি যেহেতু একটা ওয়েট কিন্তু একটা ফোর্স, ইটসেলফ এ ফোর্স, তাহলে ফোর্স হচ্ছে নিচের দিকে কাজ করছে, তার অপোজিটে কি হচ্ছে, রিয়াকশানটা কাজ করছে, যেটা নর্মালভাবে এন ইউজ করে থাকে, ক্যাপিটাল এন, ঠিক আছে। এই গেল রিয়াকশান। এইবারে ধরো অবজেক্টটা একটা স্থির অবস্থায় আছে, তার মানে কি দেখো, একটা অবজেক্ট তখনই স্থির থাকবে যখন কি হচ্ছে, বাইরে থেকে কোনো এফেক্টিভ ফোর্স, এফেক্টিভ ওয়ার্ডটা খুব জরুরি, এফেক্টিভ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, মানে হয়তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এমনভাবে অ্যাপ্লাই হচ্ছে মোর দ্যান ওয়ান, যে তারা কী করছে, পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এফেক্টিভলি কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না, এই ক্ষেত্রেও তাই হচ্ছে। দেখো কী হচ্ছে, ঠিক অপোজিট ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে রিয়াকশানটা, আর নিচের দিকে কাজ করছে এমজি, তো তারা পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, ঠিক আছে। এফেক্টিভলি কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, এবার আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি, ক্যাপিটাল এফ, দেখো সেটা হচ্ছে রাইট ডিরেকশানে, ঠিক আছে, রাইট ডিরেকশানে। সেইখানে এবার কি হচ্ছে, এই ফোর্স যখন অ্যাপ্লাই করবো তখন ফোর্স অ্যাপ্লাই হলে ওর অ্যাক্সিলারেশন স্টার্ট হওয়ার কথা, সেই অ্যাক্সিলারেশনটা দেখানো হয়েছে। ওকে, তাহলে বডিটা মুভ করতে শুরু করবে, ঠিক আছে। ওকে, চলো এখন ধরো মোর দ্যান দুটো ফোর্স আছে, না সরি, মোর দ্যান ওয়ান ফোর্স আছে, তাহলে দুটো ফোর্স যদি থেকে থাকে তাহলে আমরা কী করবো, মানে ফোর্স যেহেতু আমাদের ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি হয়ে থাকলে আমরা ভেক্টর কী করবো, অ্যাডিশান আর ভেক্টর সাবট্রাকশন। তো মানে দুটো ফোর্স থেকে কী করবো, এফেক্টিভ কতটা ফোর্স সেটা আমরা বের করে নেব, সেই এফেক্টিভ ফোর্সটা আমাদের অ্যাক্সিলারেশনটা বের করতে ইউজ করতে পারি। ওকে, এইগুলো কনসেপ্ট অ্যাকচুয়ালি অনেকটাই জটিল, ঠিক আছে। জটিল বলতে অ্যাকচুয়ালি একটা ডিটেলসে ডেপথে আশা করছি আসবে না। দেখো তাও একটা ফিগার আমি ডিসকাস করে দিচ্ছি। ধরো ইনক্লাইন্ড প্লেন বলেছে, ঠিক আছে। এখানে দেখো ইনক্লাইন্ড প্লেন, এই ফিগারটা দেখো, ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেন দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে দেখো কতগুলো কী ফোর্স অ্যাপ্লাই হতে থাকতে পারে, অবজেক্টটা রয়েছে, এবার অবজেক্টটার যেটা তোমার হচ্ছে ওই ওয়েটটা অলওয়েজ সেন্টারে, মানে আর্থের সেন্টারের দিকে কাজ করে, যার জন্য কী হচ্ছে দেখছো ডিরেকশনটা কোন দিকে রয়েছে, ঠিক আছে। এবার এমজি এর একটা উপাংশ, দুটো উপাংশ হয়ে থাকে, একটা হচ্ছে কস থিটা আর একটা সাইন থিটা, ঠিক আছে। এবার কস থিটাটা কোন দিকে হয়, যেদিক থেকে থিটাটা আমরা কনসিডার করছি, থিটাটা যেই সাইডে মানে নিচ্ছি, যেই সাইডে থিটা অ্যাকচুয়ালি রয়েছে সেই সাইডটা হচ্ছে এমজি কস থিটা, মানে অ্যাটাচড পার্টটা সেটা হচ্ছে এমজি কস থিটা। ওকে, তাহলে এমজি কস থিটা দেখতে পাচ্ছ, আর এমজি সাইন থিটা তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এমজি কস থিটার সাথে। ওকে, দুটো উপাংশ পেয়ে গেলাম। এইবারে দেখো আরেকটা কী করা হয়েছে, যে এন যেটা বলা হচ্ছে, এনটা কিন্তু রিয়াকশান যেটা সেটা অলওয়েজ মনে রাখবে, অলওয়েজ কিন্তু যেটা সারফেস রয়েছে, যে সারফেসে বডি রয়েছে তার ঠিক লম্বভাবে কাজ করবে। এক্ষেত্রে ইনক্লাইন্ড প্লেন তার ঠিক লম্বভাবে উপর দিকে কাজ করছে, ঠিক আছে, রিয়াকশানটা সেটা হচ্ছে ক্যাপিটাল এন। এইবারে কেসটা কি হচ্ছে, দেখো এমজি সাইন থিটা যেদিকে কাজ করছে তার অপোজিটে কোনো কি ফোর্স আছে, ভালো করে দেখো, কোনো ফোর্স নেই অ্যাকচুয়ালি। ইভেন এমজি কস থিটা যেটা আছে সেটার কোনো উপাংশ পাবো না, মানে এমজি সাইন থিটার ঠিক অপোজিট দিকে কোনো উপাংশ পাবো না। আবার ক্যাপিটাল এন সেটারও কোনো উপাংশ পাবো না, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ থাকে না। সো আলটিমেটলি কী হচ্ছে, একটা এফেক্টিভ ফোর্স কিন্তু আমরা এমজি সাইন থিটা পেয়ে যাচ্ছি, আর এমজি কস থিটা আর ওইদিকে ক্যাপিটাল এন এরা কিন্তু পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, ঠিক আছে, প্রশমিত করছে। যদি না করতো তাহলে কি হতো, অবশ্যই যদি না হতো তাহলে ধরো এনটাকে ক্যাপিটাল এন মোর দ্যান এমজি কস থিটা, তখন কী হতো, স্বাভাবিকভাবেই ক্যাপিটাল এনের দিকে মোশন শুরু হতে বাধ্য, কারণ ফোর্স থাকলেই আমাদের কী হবে, অ্যাক্সিলারেশন স্টার্ট হবে, নট অনলি ভেলোসিটি, অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেট হবে, হয় ভেলোসিটি বাড়তে থাকবে অথবা ভেলোসিটি কমতে থাকবে, দুটোর মধ্যে একটা ঘটবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে এমজি সাইন থিটা এটা কী করছে, একটা ফোর্স কাজ হচ্ছে, যার জন্য এটার কী হবে, মোশন হবে, এই বডিটা নিচের দিকে পড়তে থাকবে, সেটার অ্যাক্সিলারেশন এ ধরলাম, তাহলে এমজি সাইন থিটাটাই সমান হবে এম এ, ঠিক আছে। এমজি সাইন থিটা সমান আসবে, এমজি সাইন থিটা সমান আসবে এম এ, মানে হচ্ছে বডিটার মাস হচ্ছে এম আর অ্যাক্সেলারেশন যদি এ হয়ে থাকে, তাহলে আলটিমেটলি অ্যাক্সেলারেশনটা কত হবে, জি সাইন থিটা, তাই তো। তাহলে জি সাইন থিটা পেয়ে যাচ্ছি অ্যাক্সেলারেশন, এই জি সাইন থিটা। এবার থিটা এর অ্যাঙ্গেল ধরো, অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এবার অ্যাঙ্গেলটা যত বাড়াবো, মানে ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা বাড়ানো মানে কীভাবে বাড়াতে পারি, অ্যাঙ্গেলটা বাড়াতে গেলে দেখো একটুখানি ভেবে দেখো, অ্যাঙ্গেলটা আমরা বাড়াচ্ছি, তাহলে অ্যাঙ্গেলটা বাড়াতে চাইলে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা বাড়াতে চাইলে কী করতে হবে, থিটাটা মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটা কী হবে, বাড়াতে হবে,
তাই তো, মোর ইনক্লাইন্ড হতে হবে। তাহলে মোর ইনক্লাইন্ড করলে কি হবে, থিটার মান বেড়ে যাবে, আর থিটার মান বেড়ে যাওয়া মানে সাইন থিটার মান বেড়ে যাবে, তাই তো। থিটার মান যত বাড়ে সাইন থিটা বেড়ে যায়, কস থিটার ক্ষেত্রে উল্টো হয়। ওকে, তাহলে সাইন থিটার মান বেড়ে গেলে আলটিমেটলি আমাদের অ্যাক্সিলারেশন বাড়তে থাকে। আর আমরা এটা প্রাত্যহিক মানে দৈনন্দিন জীবনে দেখেই থাকি, যত ইনক্লাইন্ড হবে তত তাড়াতাড়ি কী হয়, অবজেক্টটা নিচের দিকে পড়ে যাবে, তাই না। সেই ঘটনাটাই ঘটলো এখানে। দেখো আমাদের যেটা বলছিলাম আমি, যে অ্যাক্সিলারেশনটা কত হয়ে থাকে, জি সাইন থিটা। ওকে, এটা কেস স্টাডি জাস্ট, তো এতটা জটিল মানে আসে না, এইগুলো ইনক্লাইন্ড এতটা আসবে না, ঠিক আছে। তবু একটা কেস দিলাম। ওকে, এটা জয়েন্টের বেসে মেনলি এসে থাকে। চলো, আচ্ছা, আর হচ্ছে ছোটো ছোটো কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি আমাদের ওয়্যারলেস অপারেটর মেন্সে আসবে, ঠিক আছে। ভার্টিক্যাল প্লেনের কনসেপ্ট, ওকে। আচ্ছা, অ্যাকশন রিয়াকশনের ব্যাপারটা ভার্টিক্যাল প্লেনের ক্ষেত্রে ওর একটু দেখে নাও, যে অ্যাকশন রিয়াকশন মানে নিউটনসের থার্ড ল কী হয়ে থাকে, এভরি বলছে কি, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। ইকুয়াল অ্যান্ড অপোজিট দুটো টার্মই ইম্পর্ট্যান্ট, ইকুয়াল হতে হবে এবং অপোজিট। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, অবজেক্টটা রয়েছে ভার্টিক্যালি প্লেনের মধ্যে আটকে রেখেছি। এইবারে যেটা অলওয়েজ কী হয়, সারফেসের পারপেন্ডিকুলারই হচ্ছে রিয়াকশানটা কাজ করে। তো এক্ষেত্রে সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে মানে ঠিক ক্যাপিটাল এনটা এই দিকে হচ্ছে, আর এমজি যেটা ওয়েট সেটা অলওয়েজ অবশ্যই এই দিকে কাজ করছে, নিচের দিকে, ঠিক আছে, গ্রাউন্ডের দিকে, ঠিক আছে। গ্রাউন্ড বলতে এই ক্ষেত্রে মানে আর্থের সারফেসের দিকে। ওকে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, দেখো একটা ফোর্স কিন্তু নিচের দিকে থেকে যাচ্ছে, যেটা এমজি, সেটাকে কেউ নিউট্রালাইজ করার নেই। তাহলে স্বাভাবিকভাবে বস্তুটা পড়তে থাকবে, অবজেক্টটা নিচের দিকে পড়বে। আর একটা কী হতে পারে, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছি, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এনের অপোজিটে একটা ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে আলটিমেটলি এটা কী করবে, এনটাকে ধরো নিউট্রালাইজ করে দিল, কিন্তু তাতে লাভ হবে না। তা সত্ত্বেও বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে যতক্ষণ না এফটা আমরা যেটা দিচ্ছি সেটা ইনক্লাইন্ড অবস্থায় দিতে হবে, মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য ওয়াল দিলে হবে না। একটু যদি অ্যাঙ্গেল করে ফোর্সটা দিই তাহলে কী হবে, সেটার উপাংশ একটা পেতে পারি আমরা এমজি এর অপোজিটে, যেটা এমজিকে নিউট্রালাইজ করতে পারে, তখন বস্তুটা স্থির থাকবে। ওকে, ওকে, চলো। লাইট স্ট্রিং না, টেনশনের কনসেপ্ট, টেনশন যেটা হয়ে থাকে না, ক্যাপিটাল টি দিয়ে আমরা কনসিডার করে দেখি, ওই ব্যাপারটা আমাদের নেই সিলেবাসে, ঠিক আছে। তো ওটাতে আমি যাচ্ছি না। চলো, আর রিজিড বডি, ওকে, না, ফিক্সড পুলি তো আরও আসবে না। ওকে, চলো, পুলি, নিউটনসের থার্ড ল, অ্যাকশন রিয়াকশন। ওকে, অ্যাকশন রিয়াকশন বেসিক কনসেপ্ট বলে দিয়েছে। লিনিয়ার মোমেন্টাম, সো লিনিয়ার মোমেন্টাম হচ্ছে কি থাকে, মাস অ্যান্ড ভেলোসিটি এই দুটো মিলিয়ে কোনো একটা বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় সেটা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। তারপর মাস অ্যান্ড ভেলোসিটি মানে কারো একটা ধরো ভেলোসিটি দুজনের দুটো বডি কনসিডার করছি, যাদের ভেলোসিটি দুজনেরই সেম কিন্তু মাস ডিফারেন্ট, যার মাস বেশি তার মোমেন্টাম বেশি, মানে মোমেন্টামটা বোঝাচ্ছে মানে তার গতীয় ধর্মটা বেশি, মানে গতীয় ধর্ম বেশি, তার ফলে কি হবে, আমরা যদি ওটাকে স্থির করতে চাই, যার মোমেন্টাম বেশি তার ক্ষেত্রে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মানে ভেলোসিটি দুজনের সেম কিন্তু মাস যার বেশি তার ক্ষেত্রে আমরা বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে আমাদের স্থির করার জন্যে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে মোমেন্টামের। ওকে, তো একই রকমভাবে ধরো দুটো বস্তু আছে, দুজনেরই মাস হচ্ছে সেম কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট, যার ভেলোসিটি বেশি তার হচ্ছে মোমেন্টাম বেশি, আর মোমেন্টাম বেশি হলে তাকে তার বিরুদ্ধে মানে তার মোশনের এগেনস্টে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই সেটা স্থির হবে। এটা হচ্ছে মোমেন্টাম। ওকে, তো মাস ইন্টু ভেলোসিটি সেটা দিয়ে আমরা মোমেন্টাম মানে প্রকাশ করে থাকি। ওকে, পি ইজিক্যালস টু এম ইন্টু ভি। স্বাভাবিকভাবেই আমরা জানি যে এমটা হচ্ছে স্কেলার রাশি আর ভিটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর সাইন দেওয়া আছে। ওকে, আর পিটা হচ্ছে তোমার মোমেন্টাম মানে হচ্ছে ওকে, মোমেন্টামটাও হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। এবারে আরেকটা কনসেপ্ট দেখো, আমরা যেটা আগে জেনেছিলাম না, ওই তোমার ফোর্সটা কী ছিল, এম ইন্টু এ ছিল, এম ইন্টু অ্যাক্সেলারেশন সমান হচ্ছে ডিভি বাই ডিটি মানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। ওকে, সেখান থেকে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি ফোর্স ইজিক্যালস টু ডিপি বাই ডিটি। এটা মানে কি হলো, ফোর্স ইজিক্যালস টু হচ্ছে মোমেন্টামের চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। মানে ফোর্স যত বেশি অ্যাপ্লাই করবো কী হচ্ছে, তাহলে মোমেন্টাম চেঞ্জের রেটটাও তত বেশি হবে, তত কুইকলি হচ্ছে মোমেন্টামটা চেঞ্জ হবে, ঠিক আছে, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করবো। ওকে, চলো, ইম্পালসের কনসেপ্টটা কি, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স যখন একটা ইনস্ট্যান্টানিয়াস অ্যাপ্লাই করে থাকবো সেটা হচ্ছে ইম্পালস।
ওকে। ওকে, ইনার্সিয়া হলো। আচ্ছা, মোমেন্টাম থেকে মোমেন্টাম কী পেলাম, এমভি, আর কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ার। ওইখান থেকে একটা ফর্মুলা বারবার আমি বলছি, রিপিট করছি, অন্য ক্লাসেও রিপিট করেছি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। পি হচ্ছে এখানে মোমেন্টামের স্কোয়ার বাই 2 ইন্টু মাস। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে আসে প্রিলিমসে এসেছে একটা কোশ্চেন, মেন্সেও আসবে আশা করছি, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন তোমরা যারা জয়েন্ট দিয়েছিলে তারা জানো, জয়েন্টেও আসতো খুব এই জায়গাটা থেকে, ঠিক আছে। এটা ফ্রিকশানের চ্যাপ্টার শুরু হয়ে গেছে, ফ্রিকশান তো আমাদের নেই, ঠিক আছে, ফ্রিকশান কিন্তু নেই। ওকে, খুব লিমিটেড পোর্শন আমাদের মানে সিলেবাসে মেনশন করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে তোমাদের, যেটা জরুরি যে ওই পার্টগুলোই ডিটেলসেই পড়ে রেখো যতটা সম্ভব। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন জাস্ট বলে রেখেছে। তো ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এই ফিগারটা দেখতে পাচ্ছ, সার্কুলার মোশন কী হচ্ছে, পি1 থেকে পি2 এইভাবে ধরো, মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এটা হলো, অবভিয়াসলি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে পি1 থেকে পি2 যদি গিয়ে থাকে কোনো একটা অবজেক্ট, ঠিক আছে। তো এইভাবে একটা সার্কুলার মোশন কমপ্লিট করছে, সার্কুলার মানে হচ্ছে একটা নির্দিষ্ট রেডিয়াসে মোশন হচ্ছে, ঠিক আছে। এবারে কী হচ্ছে, ইউনিফর্ম সার্কুলার মোশন কখন বলা হয়ে থাকে, যখন এর অ্যাঙ্গুলার ভেলোসিটি, যখনই মানে তোমার হচ্ছে সার্কুলার মোশন আসবে তখন সব অ্যাঙ্গুলার হয়ে যাবে, তাই তো, অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওকে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তো এই তোমার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন হচ্ছে কনস্ট্যান্ট, সেইটা হচ্ছে তোমাদের ইউনিফর্ম সার্কুলার মোশন, ওকে। তো ওকে, আরেকটা জিনিস হচ্ছে ধরো এখানে এখানে এই ক্ষেত্রে কী হচ্ছে, ডিসপ্লেসমেন্ট মানে কি, এখানে ডিসপ্লেসমেন্ট আমরা কিন্তু দেখো ডিসপ্লেসমেন্টের আমরা কনসেপ্ট কী ছিলাম, মানে শর্টেস্ট ডিস্ট্যান্সটা কনসিডার করতাম, তাই তো। এই ক্ষেত্রে শর্টেস্ট ডিস্ট্যান্স তো কনসিডার করা খুব মানে মুশকিল। ধরো পি1 থেকে স্টার্ট করলাম, একটা জার্নি কমপ্লিট করলো, পি2 এর দিকে গেলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার পি1 এলো, তার ডিসপ্লেসমেন্ট কত, এমনি নর্মাল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট 0, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0 নয়। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অ্যাঙ্গেলটা কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে পি1 থেকে পি2 গেল, এটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, ঠিক আছে। এটা পুরোটা কমপ্লিট করে যখন পি1-এ ফিরে আসবে কতটা অ্যাঙ্গেল, 360 ডিগ্রি, রাইট। সো 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেল 360 ডিগ্রি, আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি 0, ওকে। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কনসেপ্ট হয়ে গেল। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে পারি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইমটা সেম থাকলো, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এখানে হচ্ছে 360 ডিগ্রি বাই, মানে 360 ডিগ্রি বা থিটা যদি বলে থাকি, তাহলে থিটা বাই টি হয়ে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। একই রকমভাবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তখন কী করবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম, ওকে, সেম। ওকে, সো এখানে দেখো থিটা ইজিক্যালস টু এস বাই আর বলে একটা জিনিস বলেছে, এটা অ্যাকচুয়ালি আর্ক, ঠিক আছে। অ্যাঙ্গেল ইজিক্যালস টু হয়ে থাকে আর্ক এসটা হচ্ছে আর্ক বাই রেডিয়াস, ওকে। অ্যাকচুয়ালি বাংলাতে বলে থাকি আমরা, কি বলে থাকি, যে কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, রাইট, ছোটোবেলায় পড়েছিলাম, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। সো অ্যাঙ্গেল ইজিক্যালস টু আর্ক, যেটা চাপ, আর্ক সেটা বাই রেডিয়াস, ঠিক আছে। ওকে, চলো অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছি অলরেডি, স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা আর বাই ডেল্টা টি, ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে, বা ডি থিটা বাই ডিটি। আচ্ছা, একটা ব্যাপার বলো তো, ডি থিটা বাই ডিটি এটা মানে হচ্ছে ডেরিভেটিভ অফ থিটা, মানে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, যদি থিটা এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের যে ডেরিভেটিভ সেইটাই রেজাল্ট কী দিচ্ছে, ওমেগা, মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে যাচ্ছি আমরা কার ডেরিভেটিভ করে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের, ওকে। চলো এখান থেকে একটা সূত্র পাই যে ভি ইজিক্যালস টু আর ওমেগা, এটা মনে রাখতে হয়। ভি ইজিক্যালস টু আর ওমেগা মানে অ্যাঙ্গুলার, ভিটা হচ্ছে অ্যাঙ্গুলার নয়, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি সমান হচ্ছে রেডিয়াস অফ দ্য ইউনিফর্ম সার্কুলার মোশন ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওকে। এরকমভাবে প্রত্যেকটা ফর্মুলায় আমরা চেঞ্জ করতে পারবো, মানে লিনিয়ারের ক্ষেত্রে যেটা জেনেছি তার সাথে কি করতে হবে, মানে সেইটা পেতে গেলে, মানে লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার মোমেন্টাম, এই সমস্তগুলো পেতে গেলে আমাদেরকে করতে হবে, রেডিয়াস দিয়ে গুণ করে নিতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম। লাইক যখন লিনিয়ার ভেলোসিটি পেতে চাইছি তখন রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, একই রকমভাবে লিনিয়ার অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু রেডিয়াস ইন্টু
অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, চলো। আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এইরকম ধরো, ইউনিফর্ম সার্কুলার মোশন এই ক্ষেত্রে দেখো একটা মোশন হচ্ছে, এই ক্ষেত্রে যে ভেলোসিটির চেঞ্জ হচ্ছে সেইটা ফোর্সটা সেন্টারের দিকে কাজ করে, সেই ফোর্সের পরিমাণ কত হয়, এম ভি স্কোয়ার বাই আর। এমটা হচ্ছে মাস, ভেলোসিটি ভি, আর রেডিয়াস হচ্ছে আর। একই রকমভাবে এম ওমেগা স্কোয়ার আর, কারণ হচ্ছে ভি এর মান আমরা কত জানি, ওমেগা আর, তাহলে ভি এর মান ওমেগা আর বসালেই দেখবে ওটা যেটা সেন্ট্রি ফিউগাল ফোর্স, ওকে, মানে সেন্টারের দিকে কাজ করছে যেটা এফসি, সেইটা কত হয়ে থাকে আমাদের এম ওমেগা স্কোয়ার আর। যে কোনো একটা মনে রাখবে, ভি এর মান ওমেগা আর বসিয়ে দিলেই পেয়ে যাবে, মানে এম ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে ভি এর মান ওমেগা আর বসালে দেখবে আসবে এম আর ওমেগা স্কোয়ার। ওকে, ওকে, ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, না এখানে টেনশনের ব্যাপারটা ক্লিয়ার করছে, টেনশনের কনসেপ্টটা আমাদের নেই, ঠিক আছে। তারপরে এই যা হচ্ছে তোমার ভি স্কোয়ার বাই আর জি, মানে হচ্ছে তোমার ওই রোড যখন মানে এ হয় টার্ন নেই, ঠিক আছে, টার্ন নেওয়ার সময় কী করে থাকে, একটা ইনক্লাইন্ড অবস্থায় থাকে, সো ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা কত হতে হয় আর রেডিয়াসটা কত থাকলে কত হয় মেনটেন করার ব্যাপারটা থাকে, সেইটা কনসেপ্ট এখানে দিচ্ছে। ওকে, তো সেটা আমাদের নেই, অতটা ডিটেলসে ওকে নেই। তাহলে ওকে চলো একটা কাজ করি, দাঁড়াও, ইউনিফর্ম সার্কুলার মোশনটা, ওকে, সেন্ট্রিফিউজ মরি ম্যাম, ওকে, সো টপিক্স এইগুলোই আছে, ইন লিনিয়ার সরি তোমার হচ্ছে ওই সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, সেই ব্যাপারটা একটুখানি দ্বারা বলার আছে। ওকে, আচ্ছা এইখানে কি হয়, যখন ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, মানে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার যে ভেলোসিটিটা সেটা কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলেও কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাই না, তো ডিরেকশনটা চেঞ্জ হওয়ার জন্য একটা অ্যাক্সিলারেশন রয়ে যাচ্ছে। দাঁড়াও, সরি, অ্যাঙ্গুলার ভেলোসিটি নয়, এটা হচ্ছে তোমার লিনিয়ার ভেলোসিটি, মানে লিনিয়ার ভেলোসিটির যে অ্যামাউন্টটা, সে ভি এর অ্যামাউন্টটা যেটা মানে স্কেলার হিসেবে যদি দেখি তাহলে সেই অ্যামাউন্টটা চেঞ্জ হয় না, কিন্তু ডিরেকশনটা যেহেতু চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, তাহলে আমরা বলতে পারি ভেলোসিটির কিন্তু চেঞ্জ হচ্ছে আলটিমেটলি, কারণ ভেলোসিটি আমাদেরকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে দেখতে হবে। তো সেইখান থেকে আমরা বুঝতে মানে পাচ্ছি যে অ্যাক্সিলারেশন রয়েছে, ঠিক আছে, এই ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। আর এই অ্যাক্সিলারেশন থাকলে মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, অ্যাক্সিলারেশনটা দেখা যাচ্ছে আমাদের ডিরেকশনটা কোথায়, যে কোনো মানে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু থেকে সেন্টারের দিকে অলওয়েজ, তাহলে এই জন্যই সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, তো সেন্ট্রিপেটাল ফোর্স একটা ভিতরে মানে সেন্টারের দিকে অলওয়েজ কাজ করছে, যে কোনো বিন্দু থেকে সেন্টারের দিকে, তো এই জন্যই ওটা আমরা অ্যামাউন্টটা যদি আমরা ক্যালকুলেট করি, মানে অ্যাক্সিলারেশন কতটা হচ্ছে সেখান থেকে উপাংশ দিয়ে, ঠিক আছে, ভেলোসিটি এর উপাংশ থেকে বের করে আমরা পাবো, সেটা কত পাবো, ফোর্সটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, ফোর্সটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, সেখান থেকে ভি এর মান যদি ওমেগা আর বসাই তাহলে আমরা আসবে এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে এটা হলো পেটাল ফোর্স, যেটা হচ্ছে সেন্টারের দিকে কাজ করছে, এটা অ্যাকশন, আর এটার রিয়াকশান হচ্ছে অপোজিট দিকে কাজ করবে বাইরের দিকে, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্স কী করে, বস্তুর অবজেক্টটাকে বাইরের দিকে ঠেলে দেয়, যে কোনো মুহূর্তে যদি অবজেক্টটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে অবজেক্টটা কিন্তু বাইরে একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে যাবে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য, ঠিক আছে। ওকে, তো এটাই বলার ছিল। ওকে, সো পড়ো তোমরা ভালো করে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।